দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশি। সচরাচর দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে অনুষ্ঠানে আমরা কথা বলি। রাত 11টায় যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠান। কিন্তু আজ আমরা কথা বলবো, আপনারা জানেন 26 মার্চ 55 বছরে পা দিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 1971 সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা করা এবং তার মধ্য দিয়ে নতুন একটি রাষ্ট্রের যে সূচনা, সেই রাষ্ট্রটি 54 বছর পেরিয়ে 55 বছরে কোথায় দাঁড়িয়ে, আমাদের রাজনীতি কেমন আছে, যে স্বপ্ন, যে বৈষম্যহীনতা এবং যে সাম্য নাগরিক মর্যাদার কথা বলে এ দেশটি স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে, তাই বা কতটুকু অর্জিত হলো, আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চাই, আমরা সেসব বিষয় নিয়ে নির্মোহভাবে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে তিনজন অতিথি আছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, তিনি জিন আইনের সাধারণ সম্পাদক এবং টকশো অতি পরিচিত মুখ। আছেন ডক্টর রিজওয়ানা স্নিগ্ধা, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, এবং আছেন সারোয়ার তুষার, তিনি নবগঠিত দল এনসিপির নেতা। সারোয়ার তুষার, আমরা মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। আপনি জানেন যে একটা নতুন বাংলাদেশে আমরা এবছর স্বাধীনতা দিবস উদযাপন করার সুযোগ পাচ্ছি। যে বাংলাদেশটার যে পরিস্থিতিটি হয়েছে বা যে সূচনাটি হয়েছে, সেটির নেপথ্যের নায়ক বা প্রকাশ্য নায়ক আসলে আপনারা ছিলেন। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, এবং একই সঙ্গে 24-এর এই আন্দোলনেও যারা শহীদ হয়েছেন জাতিসংঘের হিসেবে 1400 জন, অনেকে আহত, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমরা যদি একটু ছোট করে বলি, 55 বছরের বাংলাদেশে আমরা জানি আমাদের না পাওয়ার অনেক গল্প, কিন্তু তারপরেও ধরেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, অনেক কিছু অর্জিত হয়েছে। আপনাদের দৃষ্টিতে এই 55 বছরের বাংলাদেশের রাজনীতিটা আসলে এখন কোথায় আছে, আমরা কেমন আছি? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। আমরা বাংলাদেশ নামক যে রাষ্ট্র বা যে ভূখণ্ড, এই রাজনৈতিক জনগোষ্ঠীর আজকে আরেকটা স্বাধীনতা দিবসের মধ্যে আমরা আছি, এবং এটা একটা অন্যরকম স্বাধীনতা দিবস, যেটা আপনি বলেছেন যে এতকাল গত অন্তত 15 বছর এটাকে আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করে রেখেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে সকল কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ বিরোধী একটা কর্মকাণ্ড করা, তার বাইরে এসে এবার প্রথমবারের মতো আমরা কিছুদিন আগে বিজয় দিবস উদযাপন করলাম। খুবই স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নিয়েছে। শহীদ দিবস গেল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল, এখন স্বাধীনতা দিবস এসছে। এই দিবসগুলো আমরা এখন আরও বেশি জনসম্পৃক্ত হচ্ছে, এবং এবার সরকারও দেখলাম যে কিছু কিছু নতুন করে কাজ করার চেষ্টা করছে, স্বাধীনতা দিবসে করবে। তারপর সামনে পয়লা বৈশাখ আছে। বাংলাদেশে এই গত 55 বছরে একেবারেই কিছু হয় নাই এটা আমি বলবো না, কিছু কিছু তো অবশ্যই হয়েছে, নাহলে আমরা 55 বছর টিকে থাকলাম কিভাবে। কিন্তু মেজর পলিটিক্যাল যে স্টেবিলিটি দরকার ছিল রাষ্ট্র হিসেবে, একটা ফাংশনাল অনেকগুলো প্রতিষ্ঠান যেগুলো মানুষকে সার্ভিস এবং জাস্টিস ডেলিভার করতে পারে, এইগুলো জায়গায় আমাদের ঘাটতি আছে, এবং প্রচণ্ড রকমের পলিটিসাইজড থাকে আমাদের প্রতিষ্ঠানগুলো। যে দল যখন ক্ষমতায় আসে তারা সকল প্রতিষ্ঠানকে কারাপ্ট করে এবং নিজেদের মতো ব্যবহার করার চেষ্টা করে। এটার একেবারে একটা চূড়ান্ত মহড়া আমরা দেখেছি গত 15 বছর। এটা অকল্পনীয় ছিল এর আগে। এমনকি ধরেন 2001-06 বিএনপি রেজিমের সময় নিয়ে আমাদের অনেক আপত্তি এবং অনেক সমালোচনা আছে, কিন্তু সেটার সাথেও গত 15 বছরের মানে একদম বিস্তর পার্থক্য আছে। সকল কিছুকে যেভাবে একটা মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে, এটার আর ছিল না, এবং এর ফলাফল হয়েছে যে একেবারে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, মানে কলাপস করেছে, এবং করাপশন মানে ওয়াইড স্প্রেড হয়েছে। এখন এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোরই একটা মুহূর্ত হচ্ছে। আমরা বলি যে 24-এর গণ অভ্যুত্থান, ওই প্রেক্ষাপটেই কিন্তু আসে যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি দেখবেন তরুণরা লিখেছে ঢাকার, বিশেষত ঢাকার দেয়ালগুলো, আমি ঢাকাটাই বেশি দেখেছি, দেয়ালে যে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, এবং পুরো ঢাকা শহরের দেয়ালগুলো পড়লে তরুণদের আকাঙ্ক্ষাগুলো বোঝা যায় যে কী ধরনের বাংলাদেশ তারা চায়। এবং সেই আকাঙ্ক্ষাগুলো আমি যতটুকু পড়েছি, আমি এটা নিয়ে কিছু কিছু লিখেছিও, এটা কিন্তু কমপ্লিটলি অ্যালাইন্ড উইথ মানে মুক্তিযুদ্ধের যে স্পিরিট। অর্থনৈতিক বৈষম্য থাকবে না। যেমন আমি আপনাকে বলি, মিরপুরের ডিওএইচএসের ভেতরে একটা দেয়ালে লেখা যে পভার্টি ইজ পেইড বাই দি পুয়ার, মানে কথাটা এরকম ছিল সম্ভবত যে দারিদ্র্যের যে মাসুল এটা গরিব চুকায়। করাপশন ইজ পেইড বাই দ্য পুয়ার, পভার্টি না, সরি। সো এই যে এইটা কিন্তু খুব পরিষ্কার একটা অর্থনৈতিক মানে চিন্তা আছে এর পেছনে, যে আপনি যদি করাপশন করেন এটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় গরিব জনগণ, এবং বৈষম্য বিরোধী একটা সেন্টিমেন্ট আছে। পলিটিক্যালি আমরা কী ধরনের বহুদলীয় একটা গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে চাই, সাংস্কৃতিকভাবে বহু জাতি, বহু ধরনের মানুষ বাংলাদেশে আছে, কোনো একটা বিশেষ ধরনের মানুষ বাংলাদেশে নাই। এই চিন্তাগুলো কিন্তু দেয়ালে দেয়ালে পরিষ্কার। এটা হচ্ছে আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু আবার যখন
পলিটিক্সের বিভিন্ন ঘটনা ঘটে, গত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটেছে গত 6-7 মাসে, এটা তো অস্বীকার করা যাবে না। তখন আসলে এগুলো অভ্যুত্থানের এক ধরনের অভ্যুত্থানের বিরুদ্ধে গেছে এই কর্মকাণ্ডগুলো, যারা করেছে তারা এগুলো কাজগুলো ঠিক করেনি, এগুলো আমরা বহুবার আলাপ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ঘটতেছে কারণ হলো একটা, যেমনই হোক আওয়ামী লীগ বা শেখ হাসিনার একটা সেটেলমেন্ট ছিল, ওই সেটেলমেন্টটা তো ভেঙে পড়েছে, এখন নতুন একটা সেটেলমেন্ট এখনও আমাদের সামনে নাই, মানে স্টাবলিশড হয় নাই। এর মধ্যবর্তী সময়ে এই ধরনের বিশৃঙ্খল কিছু কিছু ঘটনা ঘটছে। এর মধ্য দিয়ে যদি আমরা ফোকাস থাকি এবং যেই ব্যক্তিগত উল্টাপাল্টা কাজ ঘটে এগুলো বাদ দিয়ে যদি আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে সকল দল একটা মিনিমাম কর্মসূচি ঠিক করতে পারি যে এখানে আমরা বাংলাদেশকে নিতে হবে, শ্রীলঙ্কা 2 বছরের মধ্যে একটা জায়গায় পৌঁছেছে, তাহলে আমার মনে হয় যে আকাঙ্ক্ষা নিয়ে এবার এই স্বাধীনতা দিবস এসেছে সেটা আমরা আরো বেশি মানে উদযাপন করতে পারবো। জি জি, ডক্টর রিজওয়ানা, আপনার কাছে আমার খুব সরাসরি প্রশ্ন হচ্ছে, আমরা একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন শুরু থেকে দেখছিলাম। ধরেন পাকিস্তানের সময়ের মতো সবচেয়ে বেশি বৈষম্য ছিল অর্থনৈতিকভাবে, চাকরির ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে। সেই মানবিক বাংলাদেশ আসলে কতখানি বিনির্মাণ করতে পারলাম গেল 55 বছর? 55 বছর নেহায়েত কম সময় না। ধন্যবাদ আপনাকে, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমার 2 সহ আলোচক তুষার এবং ডক্টর সায়ন্ত, তাদেরকেও ধন্যবাদ। দেখুন, মানবিক বাংলাদেশের স্বপ্নর থেকেও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের, বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্ম আসলে কি জন্য হয়েছে। বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্ম কিন্তু একদম জন্মলগ্ন থেকে শুরু করে আপনি দেখবেন তার মূল প্রেরণার উৎস হচ্ছে সেখানে মানুষের অধিকারের জন্য সে আন্দোলন করেছে। এই জাতিরাষ্ট্র কিন্তু কোনো নির্দিষ্ট মতাদর্শ বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সমর্থন করবে কোনো রাষ্ট্র, ধর্ম, এটার জন্য হয়নি। যখনই এই রাষ্ট্রে, আপনার এই রাষ্ট্রের যে মানুষ, তারা যখনই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তখনই কিন্তু তারা রুখে দিয়েছে। এটাই রাষ্ট্রের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে, এই ইতিহাসে রন্ধ্রে রন্ধ্রে আছে। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের স্বাধিকার বা এই যে স্বাধীন চেতা মনোভাবের একটা সিট কিন্তু তার মধ্যে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি স্বাধীনতা দিবসের স্বাধীনতাকে কোন কোন ক্ষেত্রে লোকেট করবেন, কোনটাকে স্বাধীনতা বলবেন। যেমন মনে করেন এখানে রাজনৈতিক যে দলগুলো আছে, সকল দলকে বলছি, কোনো একক দলকে বলছি না, তাদের স্বাধীনতা এমন হয়েছে যে তারা তাদের মতো করে একটা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। যখন যে দল ক্ষমতা এসেছে, একটি রাষ্ট্রের যেখানে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, সে রাষ্ট্রের কোনো মানুষের কাছে একটি কোনো অখণ্ড একক ইতিহাস নাই। এটা যে কি দুর্ভাগ্যজনক, এটা কিন্তু ভীষণ দুর্ভাগ্যজনক। কারণ আপনি প্রথম স্বাধীনতার অপব্যবহারটা করেছেন রাজনৈতিক স্বার্থ হিসেবের জন্য। এ কারণে যেটা হয়েছে, কখনো দেখবেন যে কোনো এক দলের একক কুক্ষিগত সম্পত্তি হয়ে গেছে স্বাধীনতা, কখনো কোনো বাহিনীর কুক্ষিগত সম্পত্তি হয়ে গেছে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার যুদ্ধে তো ওই কৃষক ছিল, মজুর ছিল, যিনি ওই লেখক ছিল, ওই শিক্ষক ছিল, নানাজন নানাভাবে ছিল। এর একটি একক ইতিহাস আমাদের খুব প্রয়োজন ছিল। 55 বছরেও যখন আপনি মুক্তিযুদ্ধের মতো একটি যেটার উপরে ভিত্তি করে আমার পুরো দেশ দাঁড়িয়ে আছে, তারই আপনি একক একটা হিস্ট্রি যখন রচনা করতে পারেন না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা একদম শিক্ষক হিসেবে পরিষ্কার। আর অবশ্যই কিছু তো আমরা অনেক কিছুই পেয়েছি, কিছু যে পাইনি সেটা তো বলা যায় না, তাহলে তো আমরা টিকে থাকতাম না। কিন্তু আরেকটা যেটা ব্যাপার হয়েছে কি, জাতি রাষ্ট্র হিসেবে আমাদের পরিবর্তন, ইভলভ। রাষ্ট্র কিন্তু কোনো স্ট্যাটিক থাকে না, সময় সমাজ কখনো স্ট্যাটিক থাকে না। এই ইভলভের অনেকগুলো ধাপ আমরা কিন্তু এখনো অতিক্রমই করতে পারি নাই। আপনি দেখবেন যে আপনি আমাদের নূর হোসেনের কথা বলেন, তখন আমরা গণতন্ত্রের জন্যই করেছি। 24-এ আবু সাইদের গল্প পড়বেন। অর্থাৎ বিভিন্ন সময়ে এই তরুণরা আমাদের দিক নির্দেশনা তো দিচ্ছে, কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের না পরিকল্পনার অনেক ঘাটতি আছে। আমি একদম দায়িত্ব নিয়েই বলছি। আপনি যে বলেন, আমি প্রায় শুনি সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এই কথাগুলো পলিটিক্যাল রেটরিক বলে আমার কাছে মনে হয়। কারণ আপনি যদি এই টার্মগুলো যেখান থেকে এসেছে, তাদের কিন্তু একটা ক্লিয়ার কাট চিত্র আছে যে আমি কি মতাদর্শ চাচ্ছি। এই যে একটা অদ্ভুত সময়ে কিন্তু আমরা অবস্থান করছিলাম, জানেন, 24 আসলেই আমাকে স্বপ্ন দেখাতে পারতো, গড়তে পারতো
কতগুলো ওই ন্যায্যতার গল্প, কতগুলো হিস্যার গল্প, যার অধিকার বঞ্চিত হয়েছে তার অধিকার দেবার গল্প। 24 আমাকে ওই সাহস, সৎসাহস দেখিয়েছিল যে রাষ্ট্র নামক যন্ত্রের কখনো ধর্ম হয় না, রাষ্ট্র নামক যন্ত্র সকলের জন্য সমান, রাষ্ট্রের সকল মানুষের মানবিক বেঁচে থাকার অধিকার সমান, রাষ্ট্রের যন্ত্রের কাছে সকল নাগরিকের অ্যাক্সেসিবিলিটি সমান। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে 24 হওয়ার পরে আমরা মানে অত্যন্ত মানে এটা আমাদের জন্য কিন্তু খুব মানে বলতে ভালো লাগার বিষয় না, ব্যর্থতার বিষয়। 24-এর পরে এবং 24-এর আগে বলতে পারেন 24-এর আগে কি হয়নি, হয়েছে, কিন্তু 24-এর আগে যখন হয়েছে তখন আমি কোনো না কোনো দলকে লোকেট করি, কিন্তু 24 তো আমাদের সকলের। আমাদের ওই যে চা বানাতো যে ছেলেটা, সেই ছেলেটাও যখন শহীদ হলো, 24 তো তার। তাহলে সেই 24-এর কাছে তো প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সেই 24-এ যখন আমি দেখেছি যে নারীরা হেনস্থা হয়েছে, আমার পাহাড় অশান্ত হয়েছে, আমার এই যে রিক্সা, অটো রিক্সা, হ্যাঁ আজও এখনও প্রতি ঈদে তো আমরা সবসময় শুনতাম যে যারা গার্মেন্টস শ্রমিক, চা বাগানের শ্রমিক, তাদের ঈদ নাই, তাদের বেতনটা আসে না, তাদের বোনাসটা আসে না। 24-এও যখন এটা আসে না, তার জন্য যখন আবার তাকে মাঠে নামতে হয়, তখন সেগুলো আমাকে হতাশাগ্রস্ত করে। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনীতির ক্ষেত্রে আমরা আগেও এই আলোচনা করেছি যে আমরা আসলে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সেটির টেকসই কোনো বিধান করতে পারেনি। এটাই কি আসলে সবচেয়ে বড় ব্যর্থতা? আপনি রাজনীতি নিয়ে লিখেন, বলেন, সেজন্য এটি জিজ্ঞাসা করা। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আমাদের পূর্বপুরুষের যারা এই দেশটা স্বাধীন করবার জন্য, এই বাংলাদেশ নামটি উপহার দেবার জন্য যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং সেই রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল, সেখান থেকে আবার এটাকে ঠিক লাইনে তুলবার জন্য 24-এ যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, যুদ্ধ করেছে, সবার প্রতি শ্রদ্ধা। এখন রাজনীতি বাংলাদেশে এমনভাবে মানে গেঁথে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, এইটা অদ্ভুত একটা চিত্র পাবেন আপনি। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ রাজনীতি নিয়ে এত মাথা ঘামায় না। ভোট এ দেশে যেরকম উৎসব, এরকম উৎসব অনেক দেশে হয় না। সেই বিবেচনায় 1971 সনের আগে 70 সালে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মানুষ যখন একটা দলকে রায় দিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিল তাদের হাতে, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে দেয়া হলো না তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী। শুধুমাত্র একটা ভোটের অধিকারকে কেন্দ্র করে একটা যুদ্ধ শুরু হয়ে একটা দেশ স্বাধীন হয়ে গেল। সেই দেশে পরবর্তীতে এসে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন গোষ্ঠী মানুষের শুধু ওই ভোটের অধিকারটাই তাদের হাতে রাখতে পারলো না, ফিরিয়ে দিতে পারলো না। তাহলে এরপরে বাকি কথা তো বাহুল্য। এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? যে দেশটা স্বাধীন হওয়ার পেছনে অনেক বৈষম্য, অনেক রাগ, ক্ষোভ, অনেক বঞ্চনা ছিল, এটা সত্য, কিন্তু একটা উপাদান কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে, যুদ্ধের দিকে টার্ন নিয়েছে, সেটা হচ্ছে ভোট। 70-এর নির্বাচনের পরে শেখ মুজিব যখন নেগোসিয়েশন করছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে, নৌবিহারে যাচ্ছিলেন, এখানে ওখানে আলোচনা করছিলেন, শুধু যদি রাজি হয়ে যেত যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগকে দিবে এবং শেখ মুজিবকে রাষ্ট্রের দায়িত্ব দিবে, তাহলে কি যুদ্ধ হতো? যুদ্ধের দরকারই মনে করতো না তারা। তার মানে হচ্ছে শুধু ভোটের অধিকার। সেই আওয়ামী লীগ যে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন, এত বড় ভূমিকা তার প্রতিষ্ঠিত দল, সেই বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে দুটাই, এবং আসলেই দুটাই পক্ষের শক্তি। কিন্তু পরবর্তীকালে এসে তাদের হাত ধরে যখন মানুষের ভোটের অধিকারটাই যখন প্রতিষ্ঠিত হয় না, কেড়ে নেওয়া হয়, তখন বাকি আপনি সেখানে আইনের শাসন বলেন, আপনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলেন, আত্মমর্যাদা নিয়ে রাজনীতি করবার অধিকার বলেন, এগুলো অনেক দূর কি বাত। এই দেশে এমন একটা পরিস্থিতি গত কয়েক দশকে তৈরি হয়েছে যে ভদ্র শিক্ষিত সজ্জন ছেলেমেয়েরা রাজনীতিতে যেত না।
যদি কেউ কেউ কোনো রকম রাজনীতিতে যুক্ত হওয়ার মতো কিছু করত, তার আশেপাশে লোকজন, ফ্যামিলি, শিক্ষক থেকে শুরু করে অনেকে বলতো, এই তুমি রাজনীতিতে জড়াচ্ছ কেন, ভালো ছেলে মেয়ে রাজনীতি করে নাকি। এই কথাটা বলা শুরু হয়ে গেছিল জোরে সোরে অনেক বছর ধরে, 90 দশকের শুরু থেকে। তাহলে রাজনীতিটা থাকলো কোথায়? আসলে এই দেশে রাজনীতি বলতে কিছু তেমন অবশিষ্ট ছিল না। তারপরে মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময়ে ৭৫-এর পট পরিবর্তন, ৮১-র জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং এরশাদের ক্ষমতা দখল, ৯০-এর অভ্যুত্থান এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশের উত্তরণ, ৯৫-৯৬-তে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন, ক্ষমতার পট পরিবর্তন, ২০০৬ সালে এসে আবার 1/11 আসা, এই পর্যন্ত কিন্তু আমরা কখনো একটু চাকাটা পেছনে ঘুরেছে আবার সামনে গিয়েছে, এরকম একটা পরিস্থিতি আমরা দেখিয়েছি। একেবারেই যে শুধুই পেছনের দিকে ঘুরছিল এমন ঘটেনি, কখনো পেছনের দিকে ঘুরতে নিয়েছে, আবার একটা প্রতিরোধ এসছে, আবার সামনের দিকে এগিয়েছে এবং বাংলাদেশের কিন্তু অর্জন অনেক, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন সহ বিভিন্ন সেক্টর। একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে যে উন্নয়ন, সেটা ইন্ডিয়ার অনেক ইয়ের জন্য, ওদের স্টেটের জন্য অনুকরণীয়, যাতে তারা নিজেরা ভাবতে শুরু করেছে যে একটা ছোট দেশ স্বাধীনভাবে চললে দেখো কিভাবে এগিয়ে যেতে পারে, যেটা ওই রাজ্যগুলি পারেনি। এরকম আমাদের কিন্তু উন্নয়ন এবং অনেক দেখার মতো উন্নয়ন আছে, অর্জন আছে, সেটা সত্য। কিন্তু সেইখান থেকে আমার এই শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত না থাকার কারণে আমার এখানে আইনের শাসন সেভাবে দাঁড়াতে পারেনি, আমার বিচার ব্যবস্থা দাঁড়াতে পারেনি, এইখানে মানবিক পুলিশিং প্রতিষ্ঠিত হয়নি এবং রাজনীতির জায়গাটায় থাকেনি। যারা ক্ষমতায় যায় তারা মনে করে আমি পুরোটা খাবো, অন্যরা শূন্য। আর রাজনীতির বাইরে যারা থাকে তারা নিজেদেরকে এতটা বঞ্চিত মনে করতে শুরু করে এবং হামলা মামলা নানান রকম নিপীড়নের মুখে পড়ে, ফলে প্রত্যেকের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। এই যে কোনোভাবে আমাকে ক্ষমতায় যেতে হবে, এইটা যাওয়ার মূলে কিন্তু এই যে যারা ক্ষমতায় থাকে তারা সব ভোগ করতে চায়, এই অসুস্থ প্রতিযোগিতা এবং এই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা থেকে পরিবর্তনের একটা সুযোগ আমাদের ২৪ করে দিয়েছে। আমরা আশাবাদী হতে পারি। জি শান্ত ভাই, একটা বিরতি নিয়ে আমরা যে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে বাংলাদেশ আমাদের সংবিধান রচিত, সেই মুক্তিযুদ্ধ নিয়েও নানান আলোচনা, বিতর্ক রাজনৈতিক দলগুলোর ভিতরে তো ছিলই। এখন একটি অরাজনৈতিক সরকার এবং তারাও এসে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, মুক্তিযোদ্ধার প্রকারভেদ এবং ধরেন ৫ আগস্ট পরবর্তী যে বাস্তবতা, সেখানে বিভিন্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করা হয়েছে এবং সেগুলো সম্ভবত আর প্রতিস্থাপিতও হচ্ছে না। ফলে কোনোভাবে ২৪-এর সঙ্গে ৭১-এর কোনো সংঘাত থাকার সুযোগ নাই। দুটো আমাদের ভিন্ন ধরনের অর্জন, কিন্তু কেউ কেউ কি সেই সংঘাতটা তৈরির এক ধরনের চেষ্টা করছে কিনা, সে প্রসঙ্গে আপনাদের কথা শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত আছেন আমাদের সঙ্গে। সায়ন্ত ভাই, আমরা বলছিলাম যে মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বিতর্ক আগে থেকেই ছিল, আপনিও একটু আগে বলছিলেন, আপাও বলছিলেন যে আমরা অনেকগুলো বিষয় মীমাংসিত করতে পারিনি। সেই সময়ে এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, সহকারী মুক্তিযোদ্ধা, এমনকি মুক্তিযুদ্ধের শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন সেই সময়ে তাদেরকে মুক্তিযোদ্ধা তাদের উপাধি থাকবে কি থাকবে না সেটি নিয়ে বিতর্ক, সেই আলোচনাগুলো চলছে এবং একই সাথে আমরা একটু ঐক্যের বাংলাদেশের কথাও এই সরকার বলছে। ফলে ঐক্য করতে গিয়ে আবার বিভাজন বাড়ার কোনো আশঙ্কা করেন কিনা, বা সব বিষয়ে আসলে বিভাজনের দরকারও আছে কিনা? দেখেন, আমাদের রাষ্ট্রের মূল ভিত্তির কিছু জায়গা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। ওই জায়গাটা নিয়ে বেশি বাড়াবাড়ি যারা করেছে অতীতে, কেউ লাভবান হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও যদি ও ভিন্নভাবে ভিন্ন পথে বাড়াবাড়ি হয়, সেটার রেজাল্টও ভালো আসবে না। এদেশে দল মত বিভিন্ন রকম থাকলেও আপনি দেখবেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গুটি কয়েক লোক ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে একমত যে এটা আমাদের একটা মীমাংসিত বিষয়। সেইখানে গিয়ে এটা নিয়ে নতুন করে এই সংজ্ঞা নির্ধারণ এইসব করা এই সরকারের এখন প্রয়োজনীয় বিষয় ছিল না। আর ভাস্কর্যের বিষয় আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, সেটা একটা ভিন্ন ইস্যু। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশটাকে তো আমূল বদলে ফেলতে হবে। এর ঋণ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সিনেমা, নাটক, কালচার, অনেক কিছুই তো আপনার
ধর্মীয় রীতিনীতির সঙ্গে, ইসলাম ধর্মের রীতিনীতির সঙ্গে যাবে না। সুতরাং আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের কিছু সিম্বলিক কিছু ভাস্কর্যকেই আপনার তখন ধর্মীয় দিকে নিয়ে গিয়ে একটা মব তৈরি করা বা সেন্সেশন ক্রিয়েট করা, এইটাও অদূরদর্শিতা হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় মুক্তি বাড়াবাড়িটা কারোর জন্য যেমন ভালো না, সেটা যেদিকের হোক। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবি করে 16 বছর ধরে যেরকম মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান নিয়েছে, তার ফল ভোগ করেছে এই 24-এ এসে। ঠিক একইভাবে কোনো গোষ্ঠী যদি এখন মুক্তিযুদ্ধকে আবার ভিন্নভাবে নিয়ে গিয়ে বাংলাদেশের নাম পাল্টে ফেলতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানান বিষয় আশয় অর্জন যা সেগুলোকে বিতর্কিত করতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্নভাবে প্রবাহিত করতে হবে, যা বিকৃতি আছে সেটুকু রোধ হোক। কিন্তু বিকৃতি রোধ করতে গিয়ে নতুন বিকৃতির সৃষ্টি করতে যদি কেউ চায়, সেটাও এদেশের মানুষ হতে দেবে না এবং তার রেজাল্টও ভালো আসবে। এবং যেটা আপনি বলছিলেন ঐক্যের কথা, ফ্রম দ্য ভেরি বিগিনিং বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বিভাজন। বাঙালি হচ্ছে গিয়ে বা বাংলাদেশের বাঙালিরা হচ্ছে বিভাজন প্রিয় জাতি। এরা বিভাজিত হতে এত ভালোবাসে, আত্মবিধ্বংসী বিভাজন তারা নিজেরা তৈরি করে। মুক্তিযুদ্ধের পরে একটা দেশের সমস্ত শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে, গুটি কয়েক পরাজিত শক্তি বিরুদ্ধে ছিল। সেই অবস্থায়ও বাংলাদেশটাকে বিভাজিত করে ফেলা হলো, একদলীয় দিকে নিয়ে যাওয়া হলো। আরেকদিকে মুক্তিযুদ্ধেরই একটা অংশ জাসদ নাম নিয়ে তরুণদেরকে সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে উদ্বুদ্ধ করে বিভাজনটা আরেক দিকে নিয়ে যাওয়া হলো এবং একটা বিভাজিত জাতি নিয়ে বাংলাদেশ কিন্তু স্থির হতে পারলো না। ঠিক পরবর্তীতে এসে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেইখানেও বিভাজন। এখন 24 পরবর্তীতে একটা কিন্তু ঐক্যের জায়গা আছে। মুক্তিযুদ্ধের পরে যেমন আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ ঐক্যের একক ইউনিট ছিল, এখন ঐক্যের একক ইউনিট হওয়া উচিত হলো এই 24-এর গণ অভ্যুত্থান। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো সে এক ইউনিটকে কিন্তু ইতিমধ্যেই ধরে নেই। তারা যে যার কৌশল, অপকৌশল, স্বার্থ, নিজের চিন্তা, ক্ষমতা, নিজের স্বার্থ এই কেন্দ্রিক চিন্তা করছে। ফলে সেই বিভাজন, পুরনো বিভাজন সেই রকমই ধীরে ধীরে যেরকম ছিল এখন আরো প্রকট হচ্ছে। এটা সমস্যা। এই অভিযোগটা অনেকেই করেন এবং করার পেছনে বেশ কিছু যুক্তিও ছিল। আপনারা যখন জুলাই আগস্টের দুর্বার গণ আন্দোলন করছেন, তখন মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের স্লোগান, বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলা, এরকম স্লোগান আমরা শুনেছি। কিন্তু তারপর পরে এসে আপনারা যখন সেকেন্ড রিপাবলিক বলেন, আপনারা যখন নতুন স্বাধীনতা বলেন, আপনারা যখন একটা রিসেট বাটনের কথা বলেন, এগুলো পুরনো বিতর্ক, তখন এরকম একটা আবহ মানুষের মনে ধারণা হয়েছিল যে আপনারা আগের সব কিছু ভুলে যেতে চান। যদিও আপনার দল, মানে এনসিপির কথা বলছি, তারা নিশ্চিতভাবেই মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না বলে আমরা বিশ্বাস করতে চাই। মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের ভিতরে কি আদৌ কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, অথবা মুক্তিযুদ্ধের সমকক্ষে অন্য কিছুকে মনে করার কি কোনো সুযোগ এনসিপির বা কোনো রাজনৈতিক দলের আছে? না, এটা তো এই প্রশ্ন বারবার করা হয় এবং আমি একটু এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু সতর্ক করি, মানে করতে আহ্বান জানাবো আর কি আপনাদেরকে। বিএনপি এটা সবচেয়ে বড় ভিকটিম এই গত 15 বছর, যে বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা। আওয়ামী লীগ বারবার তাকে ঠেলে দিতে চেয়েছে। এখন এই নতুন দলটাকে যেন আমরা ওই দিকে ঠেলে না দিই, হ্যাঁ। এবং বারবার যদি আপনি মানে আমাদেরকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটা আসলে যেটা হবে ওই একই জিনিসের দিকে আমাদেরকে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে আমি এটাকে পরিষ্কার করে আমরা বারবার বলেছি, আবারও বলি যে মুক্তিযুদ্ধ নন নেগোশিয়েবল, এটা আমাদের ভিত্তি। এবং আমরা বলেছি 24 হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শে সংগঠিত হচ্ছে, যে বৈষম্য বিরোধিতা, যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভাই বললেন, যে ভোটের প্রশ্নটা এসছে এবং শুধু ভোটের প্রশ্ন না, কিন্তু 70 ইলেকশনটা আমরা আমাদের শাসনতন্ত্র প্রণয়ন করব, সেটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। আপনি 7 মার্চের ভাষণেও কিন্তু এই কথাটা আছে। এই জিনিসটাই আমরা চাচ্ছি যে আপনার এখানে রুলস অফ গেমটা এমন যে একটা পিসফুল ট্রানজিশন করা যাচ্ছে না। এবং আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বলেছি, যে ধরনের বাংলাদেশ আমরা চাই, দেয়ালে যে বাংলাদেশের কথা আছে, এটা কি মুক্তিযুদ্ধের সাথে বিরোধ করে কোথাও? যে ধরনের অর্থনৈতিক পলিসির কথা বলা হচ্ছে, যে ধরনের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সব ধরনের মানুষের নাগরিক অধিকার, এই সবটাই তো মুক্তিযুদ্ধের পক্ষের, ঠিক আছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে এবং সেই কারণে মুক্তিযুদ্ধকে এখন দলীয় ব্যানারের বাইরে নিয়ে এসে সর্বজনীন করার একটা প্রশ্ন আছে। আমরা কখনোই বলি নাই যে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে হবে বা মুক্তিযুদ্ধ অত গুরুত্ব দেওয়া যাবে না, এটা আমাদের একদম নিউক্লিয়াসের মধ্যে আছে। 24 এসেছে এটা ধারাবাহিকতায়, বা পরবর্তী যে মুভমেন্টগুলো সেটা এসছে হচ্ছে ওই সময়ের যে কমিটমেন্টগুলো আছে, পরবর্তী সময়ে এইগুলোকে আর বাস্তবায়ন করে নাই এই রাজনৈতিক, বিশেষত আওয়ামী লীগ ভাই কিন্তু কিছুটা বলেছেন যে বিভাজনগুলো একেবারেই ছিল রাষ্ট্র প্রযোজিত,
ছাত্রলীগের মধ্যে দুইটা বিভক্তি করা, এবং পরবর্তীতে এই সমস্যাটা জিয়ে রাখার কারণেই 90 সালে গণঅভ্যুত্থান ঘটছে, আবারও এখানে 24 সালে আরেকবার করতে হচ্ছে। মানে আপনি একটা রাষ্ট্রের জন্য বেসিক কতগুলো নর্মস আছে যেটার কারণে মুক্তিযুদ্ধ এসছে, সেটা আপনি করতে পারছেন না। যেমন হচ্ছে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার করতে পারছেন না, দলগুলোর মধ্যে এটা নিয়ে ঐক্য নাই, কেউ যে ক্ষমতা আসে সে আর যেতে চায় না, এই জন্যই তো সংকটগুলো থেকে যায়। এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা এখানে নাই। নির্বাচিত, আমি কিন্তু আগেও বলেছি যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে, এবং সেখানেই ওই সংস্কারের কথাটা আসে। যদি আমরা এই সংস্কার করতে পারি তাহলে এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাই মানে আসবে। বিষয় যদি একটু ছোট করে বলেন, মানে দেশটা তো সবার হওয়ার কথা, মানে ধরেন একদম ভিন্ন মতাবলম্বী একজন মানুষও যদি থাকে তিনিও নিরাপদ বোধ করছেন কিনা, দেশটা তো তারও। ফলে এই সাম্প্রতিক সময়ে যে মব সংস্কৃতি আমরা দেখেছি সেটা খানিকটা কমেছে, সম্ভবত সরকারের কঠোরতার জন্য হয়তো কমেছে। ফলে সেগুলো কি আমাদের 24-এর স্পিরিটের সঙ্গেও তো নিশ্চয়ই দান দিক? অ্যাবসলিউটলি দাম দিক না, মানে এটা হচ্ছে পুরোপুরি অভ্যুত্থানের মানে স্পিরিটের বিরোধী এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরোধী। কারণ হচ্ছে যে যেমন শাহবাগের ঘটনা নিয়ে আমি আপনার এখানে আগেও বলেছিলাম যে একটা লোক যে কাজটা তিনি করেছেন এটা অপরাধ করেছেন, তাকে মানে একদম এখানে কোনোভাবেই ইসলাম এবং নারীর বনাম নারী ছিল না, কিন্তু এখানে ইসলামকে টেনে নিয়ে এসছেন যারা, তারা আসলে ইসলামেরই ক্ষতি করেছেন। এবং আমি নিজে একজন বিশ্বাসী মানুষ হিসেবে এটাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের রাষ্ট্র প্রকল্পটা হচ্ছে যে কোনো কারণে একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, যেমন লালমাটিয়ার একটা ঘটনা, তিনি যদি খারাপ কাজ করেন আমার কাজ হচ্ছে আমি এটা অ্যাভয়েড করে যাবো, আমাকে তো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় না, কিংবা আমি কমপ্লেন করতে পারি কোথাও, আমি নিজে তো আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে শায়েস্তা করতে চাইতে পারি না এবং মব তৈরি করতে পারি না। তো এরকম যখন মব তৈরি হয়ে যাবে তখন ওই 1000 মানুষও যদি মিলে মব তৈরি করে, ওই একটা মানুষকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা, তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমরা ওই ধরনের রাষ্ট্রের কথা বলি যে তারপর যদি দেখা যায় যে ওই লোকের কোনো দোষ আছে, আপনি রাষ্ট্র তার আইনানুগ বিচার করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মব তার কোনো বিচার করতে পারবে না। জি ডক্টর রেজওয়ানা, আমাদের জনসংখ্যার 50% নারী, 51% বা 50%। আচ্ছা, ফলে আপনি যদি মানবিকতা, অধিকার সব প্রশ্ন বাদ দিয়ে আপনি যদি শুধু ভোটের প্রশ্নেও আসেন, তাহলেও তো নারীদেরকে সমান গুরুত্ব দেওয়ার কথা। আমাদের এখানে আমাদের পরাক্রমশালী নারীরা একাধিকবার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা ছিলেন, বেগম জিয়া ছিলেন, রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা ছিলেন, সংসদের স্পিকার নারী। কিন্তু সত্যি সত্যি আমাদের নারীরা কতটা ভালো আছে আসলে এই 55 বছরের বাংলাদেশে? আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে ভালোর ব্যাপারটা খুব আপেক্ষিক। ভালো মানে আমি নিরাপদ, আত্মসম্মান, মর্যাদা, সেই অর্থে ভালো বলছি। হ্যাঁ, এটা একটা আপেক্ষিক। একেবারেই যে ভীষণ খারাপ সেটা যেমন সত্য না, আবার সকল নারীর বাস্তবতাও সমানভাবে সত্য না। এই একটা ক্ষমতায়নের একটা এক্সাম্পল আমাদের সামনে প্রায় দেয়া হয়, আমি বিভিন্ন জায়গায় বলেছি। আপনি এই বাংলাদেশের ফর্মা রাজনীতির প্রক্রিয়াতে আপনি যে কজন নাম বললেন, সেটি শেখ হাসিনা হোক, বেগম খালেদা জিয়া হোক, রওশন এরশাদ হোক, এনারা যত না একজন নারী নেতৃত্ব হিসেবে আপনাদের সামনে আবির্ভূত হয়েছে, তার চেয়ে বেশি এখানে এক ধরনের লিগাসি কাজ করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন যে এই যে নেতৃত্বের সংকটে এখানে কিন্তু নারীকে ক্ষমতায়ন করার জন্য ওই অর্থে যে কেউই নেই তা নয়, অনেক নারীই ছিলেন, যেমন যারা একদম মাঠ পর্যায়ে আন্দোলন করে এসছে, এরকমও কিন্তু বেশ কিছু নারী আছে, কিন্তু তাদেরকে আমরা কি ওই পর্যায়ে দেখতে পাই কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে আমরা এই ধরনের নারীকে দেখতে পাই কিনা। 3 নম্বর প্রশ্ন, এই যে 24 নিয়ে আপনি কথা বললেন, 65%-এর উপরে নারীরা ছিল এই আন্দোলনে, এবং মেয়েরা যদি সেদিন রাস্তায় না থাকতো এই আন্দোলন এত সহজে সফল হতো না, এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। কিন্তু এই 24 হয়ে যাওয়ার পরে আপনার মঞ্চগুলো দেখবেন, আলাপের মঞ্চ বলেন, সিদ্ধান্তের মঞ্চ বলেন, কমিশনগুলোর সদস্য বলেন, আপনি দেখবেন সেখানে নারীর উপস্থিতি, সরব উপস্থিতি। ঠিক আছে, নারীর তো অনেকগুলো ভাগ আছে, কে মিউটেড, কে আনমিউটেড। যেমন এখানে একজন চিকিৎসক আছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টার, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি তার কোনো কার্যক্রম ওইভাবে দেখতে পাইনি গত 7 মাসে। তার ক্রিয়া, তিনি কেন আছেন, কি করছেন, আমি ভেরি সরি, উনি ভিজিবলও না। এখন এই নারী থাকার অর্থ বা অর্থবোধকতা, এই নারী উপদেষ্টা থাকার অর্থকতা, এখানে নারী উপদেষ্টা না। আমাদের কতগুলো সংকট হচ্ছে কি, আমরা ভুলে যাই যে দায়িত্ব যখন আপনি দিচ্ছেন, আমি তখন পদ উপদেষ্টা, আমি কিন্তু তখন উপদেষ্টা। আমি আপনার সত্যি আজকে স্বাধীনতা দিবসের এই মঞ্চ থেকে একটা কথাও বলতে চাই, যখন এখনো আপনার টার্ম ঠিক থাকে না, আপনি যখন বলেন রাষ্ট্রপতি, তখন আপনি মাথায় ধরেই নিয়েছেন এই পুরা দেশ
একজন পুরুষের শাসন করবেন। আপনার এটা সময়, এই সংস্কারে আমাদের এটা পরিবর্তন করতে হবে। কেন? কারণ ভাষা, নম চমস্কি বলেছে, ভাষা ভীষণ রাজনৈতিক, ভাষা ভীষণ রাজনৈতিক। নারীর ক্ষেত্রে তো আরও বেশি। নারীর ক্ষেত্রে আপনি আজকে এই রাষ্ট্রে আমরা নারীর অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি বা বলবো। দেখেন, বাংলাদেশ কিন্তু ওই অর্থে পৃথিবীর অনেক দেশের নারী, এমনকি আমেরিকা, নারী তো ভোটেরই অধিকার ছিল না। আমি আমেরিকার উদাহরণ দিচ্ছি। সেই তুলনায় কিন্তু আমরা অনেক বেশি অগ্রগতি। কিন্তু সংকট কোথায় হয়েছে? সংকট তৈরি হয়েছে আপনি যখন প্রেসক্রিপশন দেওয়া শুরু করেছেন। সংকট তৈরি হয়েছে আপনি কখনো আপনার মিডিয়ার মাধ্যমে, কখনো ধর্মীয় ওয়াজের নামে, কখনো কটূক্তির নামে আপনি কতগুলো প্রেসক্রিপশন তৈরি করেছেন। আমি একজন নারী, আচ্ছা 2024-25 এসে আমাকে নিয়ে প্রেসক্রিপশনগুলো, নারীকে নিয়ে প্রেসক্রিপশন, সে কি পড়বে, কার সাথে যাবে, কার সাথে থাকবে না, কোথায় যাবে না, এবং এটি যখন রাজনৈতিক দলের কনসার্ন হয়ে যায়। এতদিন ধরে আমাদের সংঘর্ষ ছিল কিন্তু ব্যাপারটা আপনার হয়তো বা রিলিজিয়াস বা নর্মেটিভ জায়গাতে। এটা কি করে রাজনৈতিক আলাপের বিষয়বস্তু হতে পারে আমার এই গণতান্ত্রিক বাংলাদেশে? আরেকটা কথাও বলি আপনাকে, আমাকে বলেন তো, বাংলাদেশ রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের সকল আইন পরিচালিত হয় হচ্ছে রাষ্ট্রীয় আইন দ্বারা, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইন পরিচালিত হবে হচ্ছে স্ব নিজ নিজ ধর্ম দ্বারা। এখন যখন এই দেশের নারীরা সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, সমান অধিকার, উত্তরাধিকার বাদ দেন, বাংলাদেশের ল অনুযায়ী, ধরেন আমি একজন শিক্ষিত শিক্ষক, আমার টাকা পয়সা আছে, ধরেন আজকে এমন হলো যে আমার কোনো শিশু সন্তান নাই, আমি একটি শিশু সন্তান অ্যাডপ্ট করতে চাই, আপনি কি জানেন আমি পারবো না? কেন? কারণ আমি নারী এবং আমি যদি অবিবাহিত হই। যদি আমি বিবাহিত হই তাহলে সংকট নাই, কিন্তু পুরুষ কিন্তু ঠিকই পারবে। আপনি 2025-এও এই লতে থাকেন। আবার আপনি সম্পত্তির ক্ষেত্রে বলেন, সম্পত্তির ক্ষেত্রে আপনি ধর্মানুভূতির কথা বলেন। বাংলাদেশ রাষ্ট্রের এই একক বিশাল সংখ্যক মানুষের ধর্মানুভূতিকে রেসপেক্ট রেখে একটা কথা বলছি, এই দেশটাতে খ্রিস্টানরাও থাকে, এই দেশটাতে হিন্দুরাও থাকে। আপনি ওই যে পারিবারিক আইন করে রেখেছেন, তাতে করে কি হচ্ছে জানেন? হিন্দু সনাতন আইন সেই অনুযায়ী হবে। সেজন্য যে নারী নির্যাতনের শিকার হচ্ছে, সে নারী যতই নির্যাতনের শিকার হোক, সে ডিভোর্স নিতে পারে না, সে কিন্তু কোনো সম্পত্তির অধিকার পায় না, এমনকি খ্রিস্টান ল অনুযায়ী সেও পারে না। আপনি এটা কেন করছেন? এই এখতিয়ার আপনাকে দিল কে? আরেকটা ছোট কথা একটু শেষ করে দিব। যেমন মনে করেন একজন অটিস্টিক বাচ্চা সম্পত্তির অধিকার নিয়ে আমাদের কি মনে হয় না যে এরকম তো অনেকের সংখ্যা আছে, তার পরিবারেও আপনি কি করেছেন? শুধুমাত্র এই পারিবারিক আইনের কারণে তাকে বঞ্চিত করছেন। আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি যেখানে সম্পত্তির অধিকার দেওয়ার ক্ষেত্রে, মানুষের উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি পারিবারিক ল দিয়ে রেখেছেন, কিন্তু এই রাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কেরু অ্যান্ড কং, যার লাভ সবচেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু কোনো সংঘর্ষ হয় না। তাহলে প্রশ্নটা ওখানে থেকে যায়। একটা বিরতি নেই আমাদের, শান্ত ভাই আপনি এক প্রথম আমাদের রাজনীতিতে বিদেশিদের একটা দৃশ্যমান প্রভাব থাকে, সেটাকে আমরা কূটনীতিও বলি। এখন এই কূটনীতির সঙ্গে আত্মসম্মান, আত্মমর্যাদা এবং বন্ধুত্বতা আসলে সমানে সমানে হয়। 55 বছরে সেই জায়গাটাই বা আমরা কতখানি অর্জন করতে পারলাম, নাকি আমাদের বিদেশি বন্ধুরা শুধু আমাদের ডক্টর বা প্রেসক্রিপশন দাতা হয়ে থাকবেন, সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক। তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবস নিয়ে। ডক্টর শান্ত সাখাওয়াত, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ অথবা বাংলাদেশের কূটনীতি, তার সঙ্গে সম্মান, মর্যাদা, সেই জায়গাটা আসলে কবে নাগাদ অর্জিত হবে, নাকি বিদেশি বন্ধুরা আমাদের শুধু পরামর্শই দিয়ে যাবে? আপনাকে এর আগের আলোচনায় বলছিলাম না যে আমরা বিভাজন প্রিয় জাতি, ঠিক একইভাবে এই যে বিদেশের হস্তক্ষেপটা, এটা কিন্তু আমরাই ইনভাইট করি। আমরাই ক্ষমতায় থাকা অবস্থায় অথবা বাইরে থাকা অবস্থায় দুই সময়ে দুই রকমভাবে তাদের ইন্টারভেনশন আমরা ইনভাইট করি যে তোমরা আমাদের পক্ষে থাকো। ক্ষমতায় থাকলে বলে আমরা যে ঠিক করছি, আমরা মানবাধিকার লঙ্ঘন করছি না, একটা সার্টিফিকেট দাও।
আমরা যেন এখানে রাষ্ট্র ক্ষমতায় যে কোনো উপায়ে থাকতে পারি, আমাদের একটু সহযোগিতা করো, তোমরা যা চাও দিব। ইন্ডিয়ার সঙ্গে যেটা করেছে 16 বছর ধরে শেখ হাসিনা। আবার বিরোধী দলে যারা থাকে তারা আবার বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে, তোমরা একটা সরকারের বিরুদ্ধে বিবৃতি দাও, তোমরা একটু বলো দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তোমরা একটু আমাদের পাশে দাঁড়াও। এইটা একটা। বাংলাদেশের কূটনীতিকদের মানে রাষ্ট্রদূতদের যেভাবে ডেকে এনে যে নানান সময় দলের পজিশন, সরকারের পজিশন ব্রিফ করে তাদেরকে জানানো হয়, সেই জানানোর স্টাইলটা দেখলেই মনে হয় যে আমরা কিছু মুরব্বী ডেকেছি, মুরব্বীদের কাছে হয় কিছু নালিশ দিব অথবা সমর্থন চাইব। ইভেন দেখেন এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যে তাদের শাখা, পৃথিবীর কোন কোন দেশের কোন দলের শাখা বিদেশে আছে? বাংলাদেশে কি আপনি ইউরোপে, আমেরিকা, এমনকি বিজেপি ইন্ডিয়ার কোন দলের একটা শাখা দেখেন? ওইখানে আবার মারামারি করে, ওইখানে আবার আমাদের নেতারা গেলে অপদস্থ করে। কি লোভে? কেন? শুধু কিছু নেতা গেলে তার একটু থাকা খাওয়ার টাকা দিবে, সেই লোভে এইভাবে নিজের দল এবং নেতা ওইখানে লালন পালন করে এইভাবে করছে। তাদেরকে আমি ছোট করছি না, কেউ হয়তো শুনলে রাগ করবেন। তারা রেমিটেন্স পাঠান, বাংলাদেশের ক্রাইসিসের সময় ভূমিকা পালন করেন, সেই হিসেবে তার ভোটের অধিকার দেওয়া দরকার, এখানে নাগরিক অধিকার দেওয়া দরকার, এয়ারপোর্টের হয়রানি বন্ধ করবে, সমস্ত অধিকার তার সংরক্ষিত থাকবে পৃথিবীর অন্যান্য দেশে যেমন থাকে। কিন্তু সেই জন্য তারা যদি আবার যে কাজটা করছে রাজনৈতিক দলগুলোর এইভাবে করছে না, ফলে বিদেশিদের কাছে হস্তক্ষেপ কামনা করা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিদেশে রেখে এর দ্বারা রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির মূলেও কিন্তু আমার এই প্রচলিত রাজনৈতিক বিধি ব্যবস্থা। আপনার কাছে একটু জানতে চাই, আমরা ভাবমূর্তি শব্দটা খুবই বলি যে এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কিন্তু ধরেন আপনার একজন বিদেশি নাগরিক যখন এয়ারপোর্টে আসেন, তিনি এয়ারপোর্ট দেখেই তো আসলে এয়ারপোর্টের ব্যবস্থাপনা, যানজট ইত্যাদি দেখেই তিনি ভাবমূর্তিটা নিজেই জেনে নিতে পারেন, অথবা গুগল করে এখন অনেক কিছু জানা সম্ভব। ফলে আমরা কি ভাবমূর্তি আসলে বহির্বিশ্বের কাছে রক্ষা করতে পারছি? আপনি ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে কখনোই আসলে রক্ষা করার বিষয় না। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা করে আমরা চলে আসছি এতটা বছর। একটা রাষ্ট্রের ইনস্টিটিউশন যতক্ষণ পর্যন্ত ব্রোকেন থাকবে এবং আপনার ইনস্টিটিউশনগুলোকে আপনার পলিটিক্স থেকে বা আপনার যে দলগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনার বিচ্যুত করতে হবে। আমার যে সার্ভিস, আমি হাসপাতালে যাব, আমার হাসপাতালের বেড পাওয়ার জন্য কোনো সুপারিশ লাগতে পারে না, আমার চিকিৎসাটা গ্রহণ করার জন্য কোনো সুপারিশ লাগবে না। আমি একজন নাগরিক, আমি হাসপাতালে যাব, আমি এর সার্ভিস পাবো। আজকে আপনি ভাবমূর্তির কথা বলছেন, পুরো পৃথিবীতে যেই দেশ গার্মেন্টসে সেকেন্ড পজিশন হোল্ড করে, এখন পর্যন্ত তো করে, কিন্তু সেই দেশ আজও একটা আপনার ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট করতে পারে নাই, একটা ওখানকার শ্রমিকরা আপনার ইনস্টিটিউশনে বেতন পাচ্ছে না। তাজরিনের ঘটনা, অথবা রানা প্লাজার হওয়ার পরে যখন ডিজনি থেকে শুরু করে তারা যখন ওখানে করলো, ইন্টারভেন করলো, তখন আপনার মনে হলো যে এই ইনস্টিটিউশনের এই পরিবর্তনগুলো সম্ভব। কিন্তু কেন আমাদেরকে মনে হয় না, কেন আমার মনে হয় না যে আমার একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দল আসবে, দল যাবে, ভোট হবে, কিন্তু আমার যে সার্ভিস দেওয়ার, আমি কোনো দলের না, যিনি বসে আছেন ব্যুরোক্রেট, তার কাজ হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়া, সার্ভ করা। শুধু এই পরিবর্তন, এই একটা ছোট্ট মনস্তাত্ত্বিক পরিবর্তন। এবং একই সাথে রাজনৈতিক দলগুলো কি করে, তারা মনে করে যে আমার কতগুলো দলদাস লাগবে। তারা কিন্তু যোগ্য লোক খোঁজেন, দলদাস না, যোগ্য লোক খোঁজেন। কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার্স। এইটুকু পরিবর্তনই আমাদের ভাবমূর্তির দারুণ পরিবর্তন। তুষার, একদম শেষ সময় আমরা যা কথাবার্তা হলো তার একটা মৌলিক জায়গা হচ্ছে একটা আমূল সংস্কার করতে হবে। আপনারাও সংস্কারের কথা বলেন, কিন্তু সেই সংস্কার কি একটি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে, নাকি সেই মনোজাগতিক একটা চাহিদা তৈরি করতে হবে জনগণের মধ্যে, সেটা আপনারা কতখানি করতে পারলেন? আর জনগণ অ্যাবসলিউটলি রেডি সংস্কারের জন্য, কারণ বাংলাদেশের জনগণ এত বঞ্চিত ঐতিহাসিকভাবে যে কোনো ধরনের ভালো কিছু মানুষ নিতে প্রস্তুত আছে। আদারওয়াইজ এই সরকার টিকে আছে কেন এত ফেইলিয়ার এবং এত মানে দুর্বলতার পরেও? কারণ মানুষ বুঝতে পারছে যে এই সরকার কিছু একটা করতে চায়, আরেকটু দেখি, এবং ডক্টর ইউনূসের ইমেজ ইত্যাদি মিলিয়ে। প্রশ্নটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি, এস্টাবলিশমেন্ট, এখানে তো অনেকগুলো হিসাব কাজ করে, তারা আমরা এই সংস্কারগুলো করতে চাই কিনা। এবং যেভাবে নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে, নির্বাচন হবে না তা তো না, কিন্তু নির্বাচনের আগে যে ন্যূনতম যে সংস্কারটুকু করা দরকার সেটা আমরা করতে দিতে প্রস্তুত কিনা। কারণ ডক্টর ইউনূসকেও তো বহির্বিশ্বের কাছে কিছু দেখাতে হবে। তো আমরা বলেছি যে কিছু আপনি চিহ্নিত করেন যে কী সংস্কারগুলো এই সরকার করবে, কী সংস্কারগুলো পরের সরকার করবে, নির্বাচিত সরকার করবে। এই জিনিসগুলোই জুলাই চার্টারে আসা উচিত। সে ব্যাপারে ধরুন গত পরশুদিনও যে মোটা দাগে
দাগে কিন্তু ঐক্যমত্য কমিশন মোটা দাগে কিন্তু প্রায় সকল সংস্কারই বিএনপি নাকচ করেছে, এক অর্থে প্রায় সবগুলো, যে তারা এই সংস্কারগুলো করতে দিতে চায় না, তারা তাদের 31 দফাতে আছে। ওয়ারেজ 31 মানে তাদের 31 দফার অনেকগুলো জিনিস আসলে এই সরকার, যেমন আমি একটা উদাহরণ দিই, 24 দফা 31 দফার 24 দফা আছে নারীর ক্ষমতায়ন তারা করবে। ওয়ারেজ এই যে নারীর সরাসরি ভোটের যে একটা প্রস্তাব এই কমিশন করেছে, এটা কিন্তু তারা বিরোধিতা করেছে। এখন আপনি বলছেন যে সংরক্ষিত আসন 50 থেকে 100 বাড়ান, কিন্তু যদি ভোটের বিধানটা থাকতো তাহলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসতো, তাই না? মানে সেখানে কম্পিটিশন হতো। এগুলোর বিরোধিতা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে। তবু আমি মনে করি কিছু কিছু সংস্কার এবার হবে, কিন্তু সেটা কতটুকু টিকিয়ে রাখা যাবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো এটার প্রতি কতটুকু কমিটমেন্টটা তাদের কাছ থেকে আদায় করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুক বাংলাদেশের সব মানুষ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।